দেশের সামষ্টিক অর্থনীতি একটা স্থিতিশীল জায়গায় পৌঁছেছে, ঘুরে দাঁড়ানোর পথে রয়েছে। তবে এখনও অনেক অনিশ্চয়তা ও ভঙ্গুরতা রয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। ২৮ জানুয়ারি রাজধানীর ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড মিলনায়তনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ERF আয়োজিত সেমিনার ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আমি মনে করি যে একটা স্থিতিশীল অবস্থায় এসে ম্যাক্রো অর্থনীতি, সার্বিক অর্থনীতি ঘুরে দাঁড়ানোর কিছুটা লক্ষণ আমি অর্থনীতিবিদ হিসাবে দেখছি, কিন্তু এর মধ্যে অনেক অনিশ্চয়তা আছে এবং এখনও অর্থনীতির অনেক ভঙ্গুরতা আছে। কেন বলছি আমি যে অর্থনীতি একটা স্থিতিশীল অবস্থায় এসে এর থেকে আর নিচে না নেমে এখন ঘুরে দাঁড়ানোর একটা লক্ষণ পরিস্থিতি এসেছে, সেটা দেখা যায় কতগুলো পরিসংখ্যান থেকে। যেমন জিডিপি প্রবৃদ্ধি, এটা ২৪-২৫ সালে বোধহয় 4% হয়েছে। এটাকে এবছর আরেকটু চাঙ্গা হয়ে অনুমান করা হচ্ছে 5%-এর কাছে আসবে। আমি জিডিপি প্রবৃদ্ধিতে খুব আস্থাশীল নই, এটা যে খুব বেশি কিছু বোঝায় তাও না, কিন্তু অন্য কিছু সূচক আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়। সেটা হলো শিল্পের কাঁচামাল। শিল্পপতিরা এখানে আছেন। শিল্পের কাঁচামালের প্রবৃদ্ধি, এটা জুলাই অক্টোবরের হিসাব যদি আমি ধরি, তাহলে ওই গত বছর ২৪-২৫-এ যেটা ছিল, এটা বাৎসরিক হিসাবেই হবে আগের বছরের সেই 4 মাসের তুলনায়, সেটা 6% থেকে বেড়ে এবছরের প্রথম 4 মাসে সেটা 8% এসেছে। অর্থনৈতিক স্থিতিশীলতা ও পরবর্তী সরকারের চ্যালেঞ্জ শীর্ষক সেমিনারে ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরী সরকারের সমালোচনা করে বলেন, এনজিও দিয়ে দেশ চালানো সম্ভব নয়, বেসরকারি খাতের সঙ্গে সরকারের সমন্বয়ের অভাব রয়েছে। এই ইন্টারিম গভর্নমেন্টের একটা জিনিস দেখেছি, এখন তো কথা বলতে অসুবিধা নেই, ওনারা কখনো প্রাইভেট সেক্টরের সাথে এঙ্গেজ করে না। ওনারা মনে করে ওনারা এনজিও করেছে, সারা বাংলাদেশ এনজিও দিয়ে চালাবে। আই ডোন্ট নো হাউ দে ফাংশনস। They have no idea how the economy functions, no clue, with exceptions to Dr. Wahidin Mahmood and many other people. I have a lot of respect for him. কিন্তু বেশিরভাগ লোকই জানেই না কী করতে হবে। তো এই যে এরকম অবস্থার ভিতর দিয়ে আপনারা বললেন যে দিক নির্দেশনা, হোয়াট ইজ গোয়িং টু বি দ্য চ্যালেঞ্জেস ফর ফিউচার, ইকোনমিক স্টেবিলিটি, ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি, এইটার জন্য যে চ্যালেঞ্জগুলো আছে, এইটার জন্য কি ওনার কোনো কাজ করে গেছেন? কিছুই করেন। এখন দেখেন বর্তমানে যে অবস্থা আছে, এলপিজি নাই, এলএনজি নাই, এলএনজি ইম্পোর্ট করতে পারে, ইনফ্রাস্ট্রাকচার নাই, কিছুই নেই। সো নেক্সট গভর্নমেন্ট যখন পাওয়ারে আসবে, হোয়াট দে আর গোয়িং টু ডু, হাউ দে আর গোয়িং টু ম্যানেজ দিস, এই জ্বালানি খাত বা এইগুলো জিনিস, এইগুলোর দিক নির্দেশনা বা কোনো পলিসিগত জিনিস ওনারা করেনি এবং ওনারা কোনো এঙ্গেজ করেনি প্রাইভেট সেক্টরের সাথে। কী কারণে আমি জানি না। প্রশাসনের দক্ষতা বৃদ্ধিকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন পরিকল্পনা উপদেষ্টা। তিনি বলেন, বর্তমান সরকার এনজিও সরকার নাকি অন্য ধরনের সরকার সে বিষয়ে তার ধারণা নেই, তবে 1.5 বছরে সব সমস্যার সমাধান করা সম্ভব নয়। এটা আমরা এনজিওদের মতো কাজ করছি না, একটা স্বাভাবিক সরকারের মতো কাজ করছি না, একটা রাজনৈতিক সরকারের মতো কাজ করতে চাচ্ছি, এটা আমিও ঠিক নিজে বুঝতে পারছি না। কারণ এটা এমন একটা সময়, এমন একটা অস্থিরতার সময় যে এখানে খুব নির্দিষ্ট করে এই সরকার কী ধরনের সরকার সেটাও তো নির্দিষ্ট না। একদিক থেকে এটা গণ অভ্যুত্থানের চেতনা থেকে, গণ অভ্যুত্থানের পরবর্তী কিছু প্রত্যাশা পূরণের জন্য এসেছে একটা অন্তর্বর্তী সরকার, অন্যদিকে আবার আংশিকভাবে এটা আবার সাংবিধানিকতার একটা সরকার। কাজেই সব কিছু মিলে এরকম সরকার আগে কখনো বাংলাদেশে আসেনি। পরে ERF সদস্যদের মেধাবী সন্তানদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। 19 জন মেধাবী সহ মোট 137 জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে।